বিচ্ছেদের ৭ বছর পর তার সাথে হঠাৎ এইভাবে দেখা হবে কখনো ভাবিনি। সেই ছিমছিমে গড়নের মেয়েটির দুরন্তপনা কমেছে কিনা এক মুহূর্তের দেখায় বোঝাই গেল না। মেয়েটি হাসপাতালের গেট থেকে বের হচ্ছিল, কোলে ফুটফুটে একটি বাচ্চা, সাথে লম্বা করে এক ভদ্রলোক। বুঝতে আর বাকি রইল না, স্বামী সন্তান নিয়ে বেশ আছে, অবশ্য থাকারই কথা। নিজের ভালো থাকার কথা ভেবে যাকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম, আল্লাহ তাকে খারাপ রাখবেই বা কেন? নিয়তির খেলা কখন কোথায় মোড় ঘোরে কে বা বলতে পারে। যাক সে কথা। নীলাকে দেখে অপরাধটা কেন যেন জেগে উঠতে লাগলো। দেখেও অন্যদিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিলাম, পেছন থেকে সেই চেনা কণ্ঠের ডাক। শুনছেন? পিছন ঘুরে দেখি নীলা এদিকে এগিয়ে আসছে। ঠিক ওই মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। কতগুলো ডাক দিলাম, হয়তো শুনতে পাননি। ও তুমি? মা কেমন আছেন? ভাবি ভাতিজা কত বড় হয়েছে। ভাবির ছোট মেয়েটাও নিশ্চয়ই বড় হয়ে গেছে। দেখতেও বোধহয় খুব সুন্দর হয়েছে। এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে ফেলল। মেয়েটির মাঝে চঞ্চলতা ভাবটি এখনও যায়নি। এতগুলো প্রশ্নের জবাবে উত্তর ছিল আমার খুব ছোট। হ্যাঁ, সবাই ভালো আছে। নীলা এতটুকু উত্তর হয়তো আশা করেনি, তাই নীরব হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ বলে ফেলল, আর আপনি? একটা ছোট্ট হাসি দেয়া ছাড়া কী বা বলার আছে আমার? আমি যে আদৌ ভালো আছি কি না সেটা আমি নিজেই জানি না। হয়তো ভালো বললে ভালো হতো। ছেলে মেয়ে হয়েছে আপনার? নীলার এই প্রশ্নটা বুকে এসে বিঁধল। নীলা আর আমি কত রাত কাটিয়ে দিয়েছি আমাদের ভবিষ্যৎ সন্তানের কথা ভেবে। কিন্তু ভাগ্য কি নির্মম। নীলা ঠিকই তার সন্তান নিয়ে আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু সেই সন্তান অন্য কারোর। হঠাৎ ভদ্রলোক নীলাকে ডাক দিল। উনি এগিয়ে আসতেই আমি নীলাকে বললাম, আচ্ছা থাকো, আমার একটা কাজ আছে এখনো। অতি সত্বর জায়গা পরিত্যাগ করলাম, নয়তো কিছু ভুলের হাহাকার নীলার চোখে ধরা পড়ে যেত, যা আমি চাই না। নীলা চলে গেল। জানি না মেয়েটার সাথে আর কখনো দেখা হবে কি না। জীবনে প্রথম প্রেম, প্রথম বউ। না চাইলেও ক্ষণে ক্ষণে অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। সাথে মনে করিয়ে দেয় কিছু ব্যর্থতার গ্লানি, যা একটা মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দেয়। বাড়ি ফিরে নিজের ঘরে বসে আছি। একদিন এই ঘরটাই ছিল আমাদের ছোট্ট টোনাটুনির সংসার। মেয়েটা এই সংসারে এসে কম কষ্ট করেনি, তবুও এই কষ্টের মাঝেও তার মুখ জুড়ে থাকতো হাসির ছটা। সেই ভুবন ভুলানো হাসিতেই মেতে থাকতাম আমি। নীলাকে যখন বিয়ে করে এ ঘরে এনেছিলাম, তখন আমি একটা ঔষধ কোম্পানিতে অল্প মাইনের চাকরি করতাম। প্রস্তাবের মাধ্যমেই বিয়ে হয়েছিল আমাদের। নীলার বাবা এ বিয়েতে যৌতুক হিসেবে 50,000 টাকা ও ঘরের ফার্নিচার দেওয়ার কথা ছিল। বলেছিল আস্তে আস্তে সব দিয়ে দেবে। অল্প বেতনের চাকরি, তাও আমি নিয়মিত যেতাম না। বিধায় ভাইয়ের সংসারে থাকতে হতো। বিয়ের সময় ভাই ভাবির কথাতে সব কিছুতে রাজি ছিলাম। নীলা এই সংসারে আসলো, ভাবির কথা মতো সংসারের সব কাজ করত। আর সারাদিন এত কাজের মাঝেও তার মুখে হাসি লেগে থাকত। কারণে অকারণে নীলার এই হাসি একসময় সবার বিরক্তিতে পরিণত হলো। বিয়ের 6 মাসের মধ্যেই ভাই ভাবি আমাদের আলাদা করে দিল। আলাদা সংসার, সব দায়িত্ব আমার। অল্প বেতনেও মেয়েটা কিভাবে যেন সংসার ঠিক সামলে নিত। অবশ্য তখন আমি বুঝিনি নীলা বাবার বাড়ি থেকে এটা সেটা এনে সংসারের কাজে লাগাতো। এই অভাবের সংসারে নীলা কতবার বলেছে, চলো না আমরা একটা বাবু নিই।
আমি মেয়েটাকে না বলে দিয়েছি। ওর যে একটা সন্তানের খুব শখ, কিন্তু সেই শখ আমাদের অভাবের কাছে হার মেনে যায়। বছর দেড় ঘুরতেই আমি যেই কোম্পানিতে চাকরি করতাম সেটা বন্ধ হয়ে যায়। এমনই একদিনে নীলা জানায় সে সন্তান সম্ভবা, কিন্তু তাতে আমি এক বিন্দু খুশি হইনি। নীলাকে আমি না বলার পরেও কেন সে এই কাজটি করলো, এই নিয়ে নীলার সাথে আমার অনেক ঝগড়া হতো, কিন্তু মেয়েটি কম চেষ্টা করেনি আমাকে বোঝাতো। কিন্তু আমার যুক্তির কাছে মেয়েটি হেরে যায়। নীলাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিলাম যেন সে বাচ্চাটা অ্যাবর্শন করে আসে। নীলা কিছুতেই রাজি হচ্ছিল না। শেষমেশ ওকে বলেছিলাম আমার সংসার করতে হলে এই বাচ্চাকে নষ্ট করতে হবে। নীলাই উপায় না পেয়ে আমার কথাতেই রাজি হয়েছিল, কিন্তু সেই থেকে নীলার মুখের সেই হাসির ছটা মুছে গেল। নীলাকে তার বাবার বাড়িতে রেখে এলাম। শুনেছিলাম নীলা বাচ্চা নষ্ট করতে ওর বাবা মা জোর করেছিল, যেন নীলার সংসার না ভাঙে সেই ভেবে। নীলা ফিরে আসার পর প্রায় মা ভাবি এমনকি আমরা প্রত্যেকেই নীলার সাথে খারাপ ব্যবহার করতে লাগলাম। নীলার বাবা অনেক কিছু দিতে চেয়েও দেয়নি বলে সবাই নীলাকে কথা শোনাতো। নীলার বাবা যৌতুক দিতে পারেনি বলে আমরা নীলাকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিই। নীলা সেদিন যাওয়ার সময় আমার পা জড়িয়ে বলেছিল, আমাকে তাড়িয়ে দিও না, আমি এখানেই থাকতে চাই, আপনি আমাকে যেভাবে রাখবেন আমি সেইভাবেই থাকব। কিন্তু নীলার কথা আমাদের কারোর মন অবধি পৌঁছাতে পারেনি। নীলা চলে যাওয়ার পরেও অনেকবার ফিরে আসতে চেয়েছে, কিন্তু আমার বাড়ির কেউ রাজি ছিল না। বেকার আমি মা ভাই ভাবির কথার বিরুদ্ধে গিয়ে সেদিন আমি নীলাকে ফিরিয়ে আনতে পারিনি। নীলার সাথে শেষ দেখা হয়েছিল কোর্টে। বারান্দার পিলার আগলে দাঁড়িয়েছিল মেয়েটি। আমাদের ডিভোর্সের দিন ছিল সেদিন। নীলার বাবা আমার নামে নারী নির্যাতন ও যৌতুকের কেস দিয়েছিল। মেয়েটি সেদিনও আমার কাছে এসেছিল, কিন্তু সেদিন আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। রাগে ক্ষোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। 1 মাস জেলও খাটতে হয়েছে আমাকে, তবু আমি নীলাকে ফিরিয়ে আনিনি। এরপর কেটে গেছে 7 বছর। ভাইয়া ভাবি মা আমাকে আবার বিয়ে করিয়েছে, কিন্তু লোভে পড়ে যাকে বিয়ে করলাম সে কখনো আমায় বোঝেনি, বুঝতেও চায় না। বাড়িতে সবাই নীলার কথা ভেবে চোখের জল ফেলে, কিন্তু কথাই আছে সময় গেলে সাধন হয় না। নীলার বাড়িতে মা আর ভাবি গিয়েছিল, সেবারই জানতে পেরেছে নীলাকে আবার বিয়ে দেওয়া হয়েছে। আর সেই আজ আবার ওর সাথে আমার দেখা, স্বামী সন্তান নিয়ে। নীলার কোল থেকে বাচ্চাটাকে খুব কোলে নিতে ইচ্ছা করছিল, কিন্তু বলতে পারিনি আমি। নীলার থেকে জানা হয়নি ওর মেয়েটার নাম কি আমাদের ঠিক করা নামটাই রেখেছে নাকি নতুন নাম। হয়তো সেটা আর কখনোই জানা হবে না। আমার দ্বিতীয় স্ত্রী 3 বার অন্তঃসত্ত্বা হয়েছিল, কিন্তু সে সন্তান বাঁচেনি। নিয়তি আমায় বাবা হতে দেয়নি। এটাই হয়তো প্রকৃতির প্রতিশোধ। একদিন আমি যে অন্যায় করেছি, নিয়তি আমায় সে অপরাধের শাস্তি দিচ্ছে। এটাই আমার প্রাপ্য ছিল।